মোক্ষম বিষয় যেটা হলো যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছিল কেন? যদি কোনো জেলে যেতেন বা কোনো ওখানে এখানে এসে যে উনি কোনো ক্রিমিনাল অফেন্সে যুক্ত হতেন, যে ভারতে এসে উনি কোনো ক্রিমিনাল ক্রাইম করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি নিয়ম আছে যে আমরা কোর্টের মাধ্যমে প্রডিউস করি, কোর্ট কিন্তু একটা শাস্তি দেয়, তারপর কিন্তু আমরা ডিপোর্ট করি। যে ইউনূসকে বাংলাদেশে যে নিয়ে আসা হয়েছিল, সে যেভাবেই হোক না কেন, বাংলাদেশের প্রডিউসড ডিপ স্টেটের দ্বারা হোক বা ছাত্র আন্দোলনের মাধ্যমে সেটাকে ঢাল বা তরল হিসাবে ব্যবহার করে যে উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল, সেই উদ্দেশ্যটা এখন আর পূরণ হচ্ছে না। যেখানে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে, মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, মানুষের ব্যবসা বাড়বে, মানুষের চাকরি বাড়বে। অনেক তো হলো রাজনীতির কচকচানি, এবার একটু অন্য রকমের বৈঠক, বিনোদন থেকে ব্যবসা বাণিজ্য, সমস্ত ধরনের মানুষকে নিয়ে আসবো আমি বিপ্লব। চোখ রাঙানো নয়, চোখ খোলানো। আমার সাথে দেখতে থাকুন বৈঠকে বিপ্লব। নমস্কার, আপনারা দেখছেন বৈঠকে বিপ্লব। আপনাদের সঙ্গে রয়েছি আমি সঞ্জিনী। আমার সঙ্গে রয়েছেন স্কাই নিউজ বাংলার এডিটর ইন চিফ মিস্টার বিপ্লব কুমার সিনহা। ওয়েলকাম। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে চলেছে, অর্থাৎ নির্বাচনের ভবিষ্যৎ কি হতে চলেছে। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন যে সরকার, তার প্রধান উপদেষ্টা ইউনূস, তিনি কিন্তু সম্প্রতি নির্বাচনের দিনক্ষণ, মানে নির্বাচনের একটা সম্ভাব্য সময় ঘোষণা করেছেন। কিন্তু বলা হচ্ছে এপ্রিলেই কেন উনি ঘোষণা করলেন নির্বাচনের সময়? তার আগে বিএনপি অভিযোগ করছে ইউনূস বোধহয় একটা লম্বা সময় চাইছেন গুছিয়ে নেওয়ার জন্য। তিনি নিজেও শাসন ক্ষমতায় থাকতে চান, তিনি চান না যে নির্বাচন খুব তাড়াতাড়ি হোক, নির্বাচনকে ঘেঁটে দেওয়ার চেষ্টা করছেন মোহাম্মদ ইউনূস। এই যাবতীয় বিষয় নিয়ে আজকে আলোচনা করব। কি মনে হচ্ছে যে নির্বাচন ওই সময় হবে নাকি হবে না? ইউনূস কি চাইছেন? দেখো, ইউনূস কি চাইছেন সেটা বড় বিষয় নয়, কিন্তু আদৌ কি ইউনূস কি চাইছেন বা কি না চাইছেন সেটা কিন্তু পরিষ্কার, জলের মতো পরিষ্কার। তার আগের ইতিহাসটা দেখো, ইউনূস এলো কিভাবে? যে বিগত 15 থেকে 16 বছর ধরে যে শেখ হাসিনা যে সরকার, আওয়ামী লীগের যে সরকার চলছিল, সেই সরকারের অধঃপতন হওয়া দরকার ছিল। কারণ অনেক রকম বিষয়ভাবে অবক্ষয় হয়েছিল, অর্থনৈতিক অবক্ষয় হয়েছিল, এবং মানে এদের এটা দাবি। কিন্তু মানে যারা বিশেষজ্ঞরা অর্থনৈতিক, তারা বলেন যে বাংলাদেশের ওই সময় নাকি অর্থনীতিটা খুব টপ জায়গায় পৌঁছে গিয়েছিল। কিন্তু ব্যাপার হচ্ছে, কিন্তু এর পিছনে একটা ডিপ স্টেট কাজ করেছিল আমেরিকার। আচ্ছা, কারণ ইউনূস নিজেই বলেছেন যে এই সরকারকে ফেলার জন্য তারা প্রায় বিগত 15 বছর ধরে, প্রায় 10-15 বছর ধরে তারা কিন্তু একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো ইউনূসকে নিয়ে আসা হয়েছিল কি শুধুমাত্র নির্বাচনকে সুষ্ঠুভাবে করার জন্য? এটা আমার প্রশ্ন। যে ইউনূসকে বাংলাদেশে যে নিয়ে আসা হয়েছিল, সে যেভাবেই হোক না কেন, বাংলাদেশের প্রডিউসড ডিপ স্টেটের দ্বারা হোক বা ছাত্র আন্দোলনের মাধ্যমে সেটাকে ঢাল বা তরল হিসাবে ব্যবহার করে যে উদ্দেশ্য নিয়ে আসা হয়েছিল, সেই উদ্দেশ্যটা এখন আর পূরণ হচ্ছে না। এই যে তুমি বললে যে মোহাম্মদ ইউনূস কি থাকতে চাইছেন, অবশ্যই থাকতে চাইছেন, এটা নিয়ে তো অস্বীকার করার জায়গা নেই। কিন্তু উনি যে থাকাটা, এই থাকাটার একটা কিন্তু একটা ডিস্টিংগুইশড একটা কার্টেন, মানে পর্দা, মানে একটা সুস্পষ্ট পর্দা, কিন্তু মানে একটা আড়ালে ছিলেন, এটা পর্দার আড়ালে বিষয়টা ছিল যে ওনার উদ্দেশ্যটা কী ছিল। সেই উদ্দেশ্যটা আস্তে আস্তে বিকশিত হয়েছে। এখন প্রত্যেকটা মানুষ, বাংলাদেশের থেকে শুরু করে বিশ্বের সমস্ত মানুষ জানে যে বাংলাদেশের এই শেখ হাসিনা সরকারের পতন কীভাবে হয়েছে, কীভাবে সুপরিকল্পিতভাবে তার সরকারটাকে ফেলা হয়েছে। কিছু তো কারণ থাকে। দেখো, একটা সরকার যখন বিগত 15-16 বছর ধরে কোনো একটা পাওয়ারে থাকে, তার প্রচুর ইনকামবেন্সি থাকে, ইনস্টিটিউশনাল ইনকামবেন্সি কিন্তু হয়ে থাকে। সেটা বাংলাদেশের ক্ষেত্রেও হয়েছে। আমাদের আজকে কংগ্রেস সরকার এত বছর ধরে আছে, তার কি ইনকামবেন্সি তৈরি হয়নি? বা আমাদের যে মোদী সরকার আছেন, তার কি ইনকামবেন্সি তৈরি হয়নি? প্রত্যেকটা সরকারের বিরুদ্ধে কিন্তু যদি সে বিগত বহু বছর ধরে সে ক্ষমতায় থাকে, তাহলে কিন্তু একটা ক্ষমতার একটা অচলায়ন বা একটা অচল অবস্থা তৈরি হয়। তার মধ্যে অনেক দুর্নীতি, অনেক বেনজল থাকে। সেটা আওয়ামী লীগেরও ছিল। তা তিনিও বহু মানে কুশাসন করেছেন, মানে আয়নাঘর থেকে শুরু করে গুম ঘরে তাদেরকে ঢুকিয়ে দেওয়া, বিরোধী পক্ষকে রাজনীতিতে লড়তে না দেওয়া, অনেক রকম বিষয়, সেগুলো বিতর্কিত বিষয় আছে। কিন্তু মোক্ষম বিষয় যেটা হলো যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আসা হয়েছিল কেন? এটা আমেরিকার ডিপ স্টেট দ্বারা পরিচালিত হয়েছে। এবং হঠাৎ করে মোহাম্মদ ইউনূসই বা কেন? মানে উনি তো বাংলাদেশে থাকতেনও না, বা বাংলাদেশের কি এমন কোনো বিশিষ্ট গুণী ব্যক্তিরা ছিলেন না সেই সময়, যে যারা বাংলাদেশকে পরিচালনা করতে পারতো না? বা বাংলাদেশের সেনাপ্রধান ছিলেন, বাংলাদেশের সেনারা ছিল, বাংলাদেশে অনেক গুণীমানী ব্যক্তিরা ছিল,
যারা বুদ্ধিজীবী মানুষ ছিলেন, যারা বাংলাদেশকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারতেন। তো মেন উদ্দেশ্য যদি হাসিনা সরকারকে ফেলাই, মেন উদ্দেশ্য পয়েন্টটা বোঝার চেষ্টা করো যে হাসিনা সরকারকে যদি ফেলার মানে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করার একটা মেন পরিকল্পনা শুধু এটাই থাকতো, তাহলে তো বাংলাদেশের নিজস্ব কোনো ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা গুণী মানুষ বিচারপতি ছিলেন বা কোনো বুদ্ধিজীবী ছিলেন, তাদেরকে সেই দায়িত্বটা দেওয়া যেতে পারতো সেনার হস্তক্ষেপ নিয়ে। কিন্তু সেটা তো হয়নি। হঠাৎ করে উড়ে এসে জুড়ে বসলেন মোহাম্মদ ইউনূস, যার নাম কোনো খাতায় কলমে কোথাও ছিল না যখন শেখ হাসিনার যে সরকার তাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছিল, সেই প্রসেসটা চলছিল। একটা কোটা ভিত্তিক একটা স্টুডেন্টের লিটিগেশন নিয়ে মুভমেন্টটা হলো, ছাত্র বিপ্লব হলো, দিয়ে তারা সরকারকে ফেললেন। কিন্তু মানে বাংলাদেশের মানুষ কি ভাবছে যে সরকারটা মানে হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে জাস্ট বিকজ টু ব্রিং ব্যাক আ গুড গভর্নমেন্ট, যেখানে মানুষ সুস্থভাবে ভোট দিতে পারবে, মানুষের অর্থনৈতিক উন্নতি হবে, মানুষের ব্যবসা বাড়বে, মানুষের চাকরি বাড়বে, পড়াশোনা, শিক্ষা খাতে, স্বাস্থ্য খাতে, আরও বিভিন্ন দেশের বিদেশ মন্ত্রকের পরিচালনা দ্বারা আরও অনেক বাংলাদেশকে অনেক মানে সুন্দর বাংলা করে তুলবে। এটাই ছিল তাদের মন উদ্দেশ্য। কিন্তু যারা মাথা, তারা কী ছিল, যে মাথাগুলো আজকে কী হলো, সেই মাথাগুলোর অধিকাংশ তারা নতুন রাজনৈতিক দল শুরু করলো। যে কারণে মোহাম্মদ ইউনূসকে আনা হয়েছিল আমেরিকা, সেটা প্রকাশ্য, যে যে সেন্ট মার্টিন যে দ্বীপটা আছে সেই দ্বীপটাকে নেওয়ার জন্য। কারণ আমরা জানি আমেরিকার প্রায় 80টা দেশে 700-র উপর কিন্তু মিলিটারি ক্যাম্প আছে, যেটা রিসেন্ট পাকিস্তানে কিন্তু নূর এয়ারবেসও কিন্তু পাওয়া গেছে, যে ওই এয়ারবেসটা কিন্তু পুরো আমেরিকা দখল করে গেছে। তো আমেরিকা যে 80টা দেশে মানে প্রতিরক্ষা খাতে যারা স্ট্র্যাটেজিক পার্টনার, তাদের প্রায় 780, মানে এটা হয়তো পরিমাণটা মানে যেটা মানে বলছি যেটা, সেটা তো 780 না হতে পারে, 800 হতে পারে। তো এটা বিতর্কিত বিষয়, কিন্তু 700 থেকে 800 এয়ার মানে মিলিটারি ক্যাম্প আছে। তো আমেরিকাও চেয়েছিল ছোটো একটা খ্রিস্টান বদ্বীপ তৈরি করা এবং সেখানে ওদের নিজস্ব একটা মিলিটারি ক্যাম্প তৈরি করা, যেটা শেখ হাসিনা থাকলে কিন্তু হতো না। আসল উদ্দেশ্য হলো শেখ হাসিনা মাকে সরিয়ে মোহাম্মদ ইউনূসকে এনে ওটা আমেরিকা ওটা হস্তক্ষেপ করতে চেয়েছিল, যেটা কিন্তু এখনো বাস্তবে রূপায়ণ হয়নি। তাহলে এখন তুমি নির্বাচনের প্রসঙ্গ আনছো, নির্বাচনটা কি, এটা ছেলে খেলা তো, উনি তো নির্বাচন করতে আসেননি। কিন্তু ওনার কাজটা কী ছিল, যে সমস্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি বাংলাদেশে সব কিছু বিচার বিবেচনা করে একটা সুস্পষ্ট পরিকাঠামো দিয়ে তারপর সুষ্ঠুভাবে একটা নির্বাচন প্রক্রিয়াকে সুসংগঠিত করা, এক্সিকিউট করা। সেটা ওদিকে যাচ্ছেন না। ওনার এপ্রিল হোক আর ডিসেম্বর হোক, ওনার তো জ্বলন হবেই। ওনার তো এখন মানে কি বলবো, ইজ অ্যাট আ স্টেক। উনি এখন কিং করতো মানে ছোট জগন্নাথ। কেন ছোট জগন্নাথ? কারণ একদিকে শেখ হাসিনাকে ফেলার জন্য আমেরিকার যে কাজটা দিয়েছিল সেই কাজটা করতে উনি পারেননি। সেকেন্ড, যে নির্বাচনটার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছিল সেটা করতে পারেননি। একটা তুমি সেদিনই বলো একটা কথা, একটা অনির্বাচিত সরকার কিভাবে একটা দেশকে পরিচালনা করবে, কীভাবে তার বিদেশ নীতিকে স্থাপিত করবে। আমি আমার একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকবে, তুমি একটা পার্টি করো, আমি একটা পার্টি করো, ও বাইরের দেশের সাথে আমরা কি বিদেশ নীতি নিয়ে আলোচনা করবো, স্যার তোমার ক্ষেত্রে আলাদা হতে পারে, আমার ক্ষেত্রে প্রেক্ষাপট আলাদা হতে পারে। কিন্তু একটা অনির্বাচিত সরকার, তাকে নিয়ে এসে ছোটো জগন্নাথের মতো বসিয়ে, সেই জগন্নাথ এখন জগন্নাথ মানে কি, উনি তো ছোটো জগন্নাথ, যার হাত থাকে না, আমরা তাকেই বলবো জগন্নাথ, আমি ঠাকুরের কথা বলছি না। তো সেই জগন্নাথের মতো যার হাত নেই, তোমার তো 2 হাত নেই। সে কি করে বিদেশ নীতি করে 8টা থেকে 9টা দেশ ভ্রমণ করে সে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে সে নির্ধারিত করবে? এখানে তো প্যাচেন্টটা লেগেছে। এখানে হয়েছে কি, বিএনপি বলছে আমাকে ডিসেম্বর করতে হবে, উনি এপ্রিলটা বলে একটা সময় চেয়েছেন। আমার তো মনে হয় না এই এপ্রিল মাসও হবে। যদি হয়ে যায় তাহলে ভগবানের দয়া এবং বাংলাদেশের জন্য খুশির খবর। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি এই এপ্রিলের পরেও কিন্তু টানাপোড়েন আসবে। এই এপ্রিল চলতে চলতে দেখো আরও দাঙ্গা, বৈষম্য বিরোধী লড়াই, খুন, আইন শৃঙ্খলার অবনতি, এগুলো সব আবার রাস্তায় হবে। এই যে নির্বাচনের যে ললিপপটা ইউনূস বাংলাদেশের মানুষকে দিচ্ছেন, এটা কিন্তু আমাদের বাংলাদেশের রাজনীতিরা যারা ব্যক্তিত্ব তারা কিন্তু বুঝতে পেরে গেছেন যে এই যে টাইমটা চেয়েছে, এই টাইমটা উনি গুছিয়ে নিতে চাইছেন এই কারণেই যে ওনার যারা উপদেষ্টারা, যাদের জন্য উনি ক্ষমতায় এসছেন এবং যাদের জন্য ডিপ স্টেট দ্বারা পরিচিত ব্যক্তিরা, তারা একটা নতুন রাজনৈতিক দল খুলেছে এবং সেই রাজনৈতিক দলের একটা দিনের দিন শ্রীবৃদ্ধি হচ্ছে, তাদের ফলোয়ার্স বাড়ছে। উনি চাইছেন যে যত সময় আমি নেব সেই সময়টার মধ্যে যাতে ওনার ফলোয়ার্স, ওনার যারা অনুসরণকারী, ওনার যারা অনুগামী বা ওনার যারা অনুসরণকারী, তারা যেন সময়টা পায় নিজেদেরকে গুছিয়ে যাতে তারাই যদি সরকারে আসে তাহলে হয়তো উনি পুনরায় সেই কেয়ারটেকার প্রেসিডেন্ট হতে পারেন, প্রধানমন্ত্রী হতে পারেন। যে কেয়ারটেকার নামটা আছে বা যে
মানে চিফ Caretaker অ্যাডভাইজার government যে নামটা সেটা আছে থাকবে না। সেক্ষেত্রে বাঁদিকে হ্যাঁ। প্রেসিডেন্ট হতে পারে, হ্যাঁ, হ্যাঁ। বাঁদিকে প্রাইম মিনিস্টার হতে পারে। হ্যাঁ। তো এটা হচ্ছে পুরোপুরি দিস আর দ্য বিগেস্ট অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যান্ড ট্যাকটিক্স ফর ইউনিস অ্যান্ড দেয়ার ফলোয়ার্স টু ফুল দ্য বাংলাদেশি পিপল। এখানে কোনো নির্বাচনের গল্প হবে না। আজকে তোমার প্রোগ্রামে তুমি ডেটটা নিয়ে রাখো আর মিলে নাও এপ্রিলের মধ্যে, ডিসেম্বরের মধ্যে কেন, এপ্রিলের মধ্যেও বাংলাদেশে নির্বাচন করা খুব চাপ হয়ে যাবে এখন যা পরিস্থিতি। আবার দিনের পর দিন দেখো দাঙ্গা, আবার ঝগড়া লড়াই আবার কিন্তু লেগে গেছে। লেগে এই গেছে। নির্বাচন হওয়া কিন্তু খুব চাপ, খুব কারণ মুশকিল। বিএনপি যতই চাপ, এখন হ্যাঁ। আওয়ামী লীগ আজকে তো দেখলাম আওয়ামী লীগের যে ছাত্রলীগের যে ভাইস প্রেসিডেন্ট হ্যাঁ। সাদ্দাম হোসেন উনি বলেছেন যে আমরা আওয়ামী লীগও কিন্তু লড়াই করবে, আর আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ করেছেন। হ্যাঁ। তাহলে যেটা পাকিস্তানে হয়েছিল, যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিলেন তিনি কি করলেন, যে জেল আগে সেনা কি করলো তাকে, যেমন আওয়ামী লীগকে বাংলাদেশের সরকার কি করলো প্ল্যান, সরকার বলছি বাংলাদেশের লোকেরা কি করলো প্ল্যান করে ডিপ স্টেট, তাকে কিন্তু দেশ ত্যাগ করালো। পাকিস্তানে কি হয়েছিল, ইমরান খানকে বলা হয়েছিল যে প্লেন রেডি আছে, আপনিও কিন্তু দেশ ছেড়ে চলে যান, কিন্তু উনি একটা সাহসী পদক্ষেপ নিয়ে ফেসে গেছেন যে না আমি দেশ ছেড়ে যাবো না। তোদের তো দেশ ছেড়ে যাবে না, যদি হাসিনাও দেশ ছেড়ে না যেত ওকে তো জেলে ঢুকে দিত আজকে, তেমনি ইমরান খানকেও জেলে ঢোকানো হয়েছিল। হ্যাঁ। তারপর সেই ইমরান খানের পার্টি পিটিআই পরবর্তীকালে ভোটে চরম সংখ্যাগরিষ্ঠতা নিয়ে লড়াই করে জিতে এসেছিল, কিন্তু ওদেরকে কি মানে পিটিআই নামটা চেঞ্জ করা হয়েছিল, কিন্তু ওদেরকে কি ক্ষমতা দেওয়া হলো, ওদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হলো ইমরান খানের পার্টিকেও। দিয়ে কি হলো, আমাদের শাহবাজ শরীফকে নিয়ে আসা হলো, জোর করে বসানো হয়েছে। তো এদের এই বাংলাদেশ বলো আর পাকিস্তান বলো, এদের দেশে কি ডেমোক্রেসি আছে? এদের সাধারণ মানুষদের মানে কি বলবো যে ভাগ্য খারাপ যে এরা পুরো ডেমোক্রেটিক সরকার, যে সরকারটা 5 বছর ধরে চলে পায় না। আজকে ইমরান খানকে জেল থেকে বার করুক না, দি ভোট করাক, পাকিস্তানে আবার ইমরান খান আসবে। আজকে এখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ভোট করাক, বাংলাদেশে একটা কম্পিটিশন এবং প্রতিদ্বন্দ্বিতার জায়গায় কিন্তু আসবে। তাহলে দেখো ক্যালকুলেশনটা সিম্পল, এটা সব আমেরিকার গেম, ক্যালকুলেশনটা পুরোপুরি সিম্পল। ইমরান খানকে জেলে ঢোকাও, আমার যে ফলোয়ার্স শাহবাজ শরীফকে নিয়ে আসো, যে সেনার প্রধানের কোথায় বা আমেরিকা বা চীনের কোথায় উঠবে আর নাচবে বসবে, একদমই, যে নাচাচাকে নাচাতে পারবো আমি, কুকুর বানিয়ে রাখতে পারবো হ্যাঁ একদম, বা গাধা বানিয়ে রাখতে পারবো। বাংলাদেশেও তাই, যে এমন একটা সরকারকে নিয়ে আসবে এই পরবর্তী ভোটের জন্য। দেখছি যদি আওয়ামী লীগকে রাখি তাহলে তো বিএনপি নাও আসতে পারে, আর বিএনপিও যখন এখন চরমভাবে কেয়ারটেকার সরকারের এগেস্টে বলছে, তাহলে বিএনপিকে তো আনা যাচ্ছে না, এখন তাদের ছেড়ে বিএনপি জিতে হবে। তাহলে আর একটু সময় চেয়ে নেওয়া যাক, যাতে বিএনপিরও নিজের দলটাকে ক্ষমতা গুছিয়ে নেওয়া। হ্রাস হয়, এবং আমি যে ফলোয়ার্সগুলো, আমার যে প্রধান উপদেষ্টা আছে তারা যে পার্টিটা তৈরি করছে তাদের ফলোয়ার্স যেন বাড়ে। ক্যালকুলেশন ইজ ভেরি ক্লিয়ার, লাইক পাকিস্তান, লাইক বাংলাদেশ। একদম। সময় একটা বিজ্ঞাপনী বিরতির, এরপরে আসছি আমরা আরও ইন্টারেস্টিং কথাবার্তা নিয়ে, যেখানে সেনাবাহিনীর সঙ্গে দূরত্ব কমছে ইউনূসের, এমন একটা আভাসও পাওয়া যাচ্ছে। এ বিষয় নিয়ে আমরা আসবো, সঙ্গে থাকুন। এই অনুষ্ঠানটি নিবেদন করলেন অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেড, mydigitech.in, indiabricks.in, advodunia.com, দাওয়াতে কাশ্মীর, Adicon ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। স্বপ্নের কেরিয়ার করতে চান, কিন্তু জানেন না কোথায় যাবেন, কোন কোর্সে অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন কোর্সের জন্য কোন প্রতিষ্ঠান নাম্বার 1, সব মুশকিল আসান এখানে। কোথায় কি কোর্স, হারির খবর দেব আমি সবার আগে আপনার জন্য। তাই কেরিয়ার নিয়ে আর চিন্তা নয়, আমার সঙ্গে দেখুন বৈঠক, প্রতি রবিবার রাত 9টায়। কাশ্মীরি ওয়াজওয়ান থালি, মাটন রোগান জস। কাশ্মীরের খাবার খেতে ইচ্ছে করছে? যেতে হবে না সুদূর কাশ্মীরে, চলে আসুন কলকাতার ছোট্ট কাশ্মীর। দাওয়াতে কাশ্মীরে। রাজনীতির টেস্ট পেপার, হয় এসপার নয় ওসপার। প্রশ্ন কিন্তু কড়া, জবাব কি চড়া? শুধুই তর্ক না যুক্তিতেও শান? দেখুন পডকাস্টে পঞ্চবান।
অ্যাডিকন ম্যানেজমেন্ট শিক্ষা এবং প্রশিক্ষণের মাধ্যমে 100% প্লেসমেন্ট অ্যাসিস্ট্যান্সের সেরা ঠিকানা। আমরা নিশ্চিত করি আমাদের প্রতিটি উদ্যোগ আপনার সব প্রয়োজনীয়তা পূরণ করবে। আমাদের কোর্সগুলি হলো বিজনেস এডুকেশন কোর্স, ব্যাংকিং ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইনভেস্টমেন্ট ব্যাংকিং কোর্স, কর্পোরেট ট্রেনিং। অ্যাডিকন ম্যানেজমেন্ট, ইগনাইট ইয়োর ফিউচার। ডিজিটাল অ্যারেস্ট, সাইবার ক্রাইম, সবের মাঝে রং বদলে যাচ্ছে আসল অপরাধেরই। আমি ভয় পাই না, জানাবো আইনের আসল মারপ্যাচ। আমার সাথে দেখুন হ্যান্ডস আপ, প্রতি শুক্রবার রাত 9টায়। কাজের চাপে আপনি নিজের যত্ন নিতে ভুলে যান? চিন্তা করবেন না, আমরা আসছি খুব সহজ কিছু হেলথ টিপস নিয়ে। সুস্থ থাকতে গেলে কি করবেন, কি করবেন না, কি খাবেন, কি খাবেন না, আমরা জানাবো আপনাকে সেই সব যা আপনি কখনোই জানতেন না। দেখুন সুস্থ থাকুন প্রতিদিন শুধুমাত্র স্কাই নিউজ বাংলায়। নীতি না দুর্নীতি, জনদরদি না জনবিরোধী, প্রতিশ্রুতির ফুলঝুরি না মিথ্যার ঝুড়ি, দেখুন কথার কুস্তি। ফিরে আসলাম ব্রেকের পর। যে সম্ভাবনাটার কথা আপনি বলছিলেন যে হাসিনার আওয়ামী লীগ, তার কি কোনো রকমভাবে এবারে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সম্ভাবনা রয়েছে, বা এই আওয়ামী লীগ কি অন্য কোনো নাম পরিবর্তন করে এবারে নির্বাচনে অংশগ্রহণ করতে পারে? এটা 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 সত্যি বলছি খুব চাপের, এটা সম্ভব না। কারণ যে যতক্ষণ দেখো তিনটে পার্সপেক্টিভ আছে। এক, কেয়ারটেকার গভর্নমেন্ট, এক কেয়ারটেকার গভর্নমেন্ট ভালো করে জানে, বা তাদের যে অনুসারী প্রধান উপদেষ্টা আছে তারা কিন্তু ভালোভাবেই জানেন যে যদি কোনো কারণে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা না করে আর নির্বাচনের প্রক্রিয়ায় যদি অংশগ্রহণ করাতে হয়, আর সেই অংশগ্রহণ করার ফলে যদি কোনো কারণবশত হাসিনা যদি জিতে যায়, বা কোনো মানে কি বলবো যে ত্রিশঙ্কু হয়েও যদি হাসিনা সরকার চলে আসে, বা কেউ সাপোর্ট করে দিল, নাগরিক মঞ্চ থেকে শুরু করে আবার অনেকগুলো কিছু পার্টি আছে হাসিনাকে সাপোর্টও এখনো করবে, তো সেটা তখন কিন্তু কেয়ারটেকার জানে যে আমাদেরকে সবকে জেলে যেতে হবে। হাসিনা কিন্তু কাউকে ছাড়বে না, এটা প্রতিশোধ স্পৃহা তো মনে জন্মাবে, এবং সেই প্রতিশোধ স্পৃহা থেকে কিন্তু জানে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আমাদেরকে জেলে যেতে হবে, নাহলে দেশে পালাতে হবে। তাহলে এটা কিন্তু হাসিনাকে করতে দেবে না। হাসিনার সরকারের যদি নাম, যে আওয়ামী লীগ আছে সেই আওয়ামী লীগের যদি নাম এরা চেঞ্জ করেও সরকারে আসা বা নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণ করে, তাহলে কিন্তু নাও হতে পারে সেটা। সেক্ষেত্রে হয়তো সেটা ক্লিক নাও করতে পারে, এবং ক্লিক হওয়ার সম্ভাবনা কিন্তু কম। কারণ ওই আওয়ামী লীগের যারা উঁচু স্তরের যারা মানে মানে টিম লিডার, যারা মেন যারা উচ্চস্তরের নেতা, উচ্চস্তরীয় যারা নেতা, সেই উচ্চস্তরীয় নেতাগুলো কিন্তু কেউ কেউ জেলে, বা কেউ দেশ ছেড়ে পালিয়ে গেছে, বা কেউ ভারতবর্ষে রাজনৈতিক আশ্রয় নিয়েছে। এটাও সম্ভব নয়। তৃতীয়, বিএনপির পার্সপেক্টিভ যদি দেখো, বিএনপি দেখছে আওয়ামী লীগ যদি না থাকে তাহলে আমার একছত্র অধিকার, আমি পুরোটাই ক্ষীর খেয়ে যাবো এবং বিনা অপোজিশন আমি গোল দিয়ে দেবো। ও কিন্তু মানে চাইবে না যে আওয়ামী লীগ কিন্তু মানে কি বলবো যে ওত পেতে আছে যে আমিও চাইবো না যে হাসিনা ফিরে আসুক। এটা হচ্ছে বাংলাদেশের পার্সপেক্টিভ। এখন আওয়ামী লীগের সাথে এবং আওয়ামী লীগের হাসিনা বারবার বার্তা দিচ্ছেন আমি কিন্তু ফিরে আসবো, হুঁশিয়ারি দিচ্ছেন বারবার। এখানে উনিও জানেন যে যদি ভারত যদি পুরোপুরি হস্তক্ষেপ করে যে হাসিনা যাবেন, এবং ওনাকে কোনোভাবে জেল বা বিভিন্ন যে কেসগুলো, প্রায় 250-র উপর যে কেস দেওয়া হয়েছে, সেই কেসগুলো মানে ফলস কেসও তো দেওয়া হয়েছে, সেই কেসগুলো যাতে না করা হয়। উনি গেলে তো মানে এমন কেস দেওয়া হয়েছে, মার্ডার কেস আছে, ঠিক আছে, রাজনৈতিক প্রতারণা আছে, প্রচুর কেস দেওয়া আছে, খুন থেকে শুরু করে সব রকম কেস দেওয়া হয়েছে। তো সেগুলো কিন্তু এটা কিন্তু এখনো সম্ভব না। মানে আমি যদি জিওপলিটিক্সের বা যে রাজনৈতিক হস্তান্তর, যে বন্দীদের হস্তান্তর বা রাজনৈতিক আশ্রয়দের যে হস্তান্তর যে রুলসটা আছে, মানে ইন্ডিয়ার সাথে যেটা 2009 সাল থেকে এটা ইমপ্লিমেন্ট হয়ে আছে, সেটা কিন্তু যে রাজনৈতিক বন্দী হস্তান্তরের একটা কিন্তু প্রোগ্রাম আছে। কিন্তু সেই রাজনৈতিক বন্দী যদি বলেন যে আমার ওই দেশে যাওয়াটা, যেটা মেন্টাল অ্যাসলাম আমরা বিদেশেও দেখি, যে আমেরিকা, কানাডাতে যারা এই যে পাঞ্জাবি খালিস্তানেরা যায়, যে খালিস্তানিগুলো আছে ওখানে, এরা তো উড়ে এসে জুড়ে বসেনি, বা কানাডার তো নিজস্ব প্রোডাকশন না, এরাও তো ভারত থেকে বা কোনোভাবে গেছে। এরা কীভাবে গেছে যে আমরা আমাদের দেশে আমাদের ক্ষতি হতে পারে, বা আমরা উই ক্যান বি মানে আমরা মার্ডার হয়ে যেতে পারি, বা আমাদেরকে মেরে ফেলা হতে পারে, যেহেতু আমরা রেবেলিয়ন মানে রাজনৈতিক রিভলিউশন করছি, বিপ্লব করছি। সেক্ষেত্রে ওরা কি বলে যে আমরা মেন্টাল অ্যাসাইলাম চাই। সেই মেন্টাল অ্যাসাইলামের নাম করে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে যায় মানুষ,
এবং সেখানে কিন্তু যে আজ থেকে তারা পার্মানেন্ট বাসিন্দা হয়ে যায়। তো এক্ষেত্রে কিন্তু ভারতের সাথে বাংলাদেশের যে রাজনৈতিক হস্তান্তরের যে বন্দি চুক্তি, উনি কিন্তু বন্দি নন। যদি কোনো জেলে যেতেন বা কোনো ওখানে জেল এখানে এসে যে উনি কোনো ক্রিমিনাল অফেন্সে যুক্ত হতেন, যে ভারতে এসে উনি কোনো ক্রিমিনাল ক্রাইম করলেন, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কি নিয়ম আছে যে আমরা কোর্টের মাধ্যমে প্রডিউস করি, কোর্ট কিন্তু একটা শাস্তি দেয়, তারপর কিন্তু আমরা ডিপোর্ট করি। তো সেই ক্ষেত্রে সেই নিয়মটা খাটছে না। তো বাংলাদেশে আপাতত এখন শেখ হাসিনার যে মানে যারা অনেকেই মানে আবেগে বলছেন, এই আবেগের কথাটা আমি মানি না। এটা তোমাকে মানে বাস্তবের উপর ভাবতে হবে যে বাস্তব জিনিসটা কি। বাস্তব হচ্ছে কি, মোদির সাথে এখন সম্পর্ক কিন্তু বাংলাদেশের খুব একটা মানে ক্যারেক্টার গভর্নমেন্ট সম্পর্ক খুব একটা সুমধুর নয়, ঠিক আছে, যেটা হাসিনা সরকার এবং আওয়ামী লীগের নেতাদের সাথে ছিল। এই মুহূর্তে যে ভারতবর্ষ হাসিনাকে ওখানে পাঠাবেন বা রাজনৈতিক হস্তান্তর করবেন, সেই বিষয়ে কোনো আশার আলো নেই। হ্যাঁ, এটা শেখ হাসিনা তা ওনাকে নিজেকে ডিসাইড করতে হবে যে উনি সেই ঝুঁকিটা নিয়ে ওখানে যাবেন কিনা। আমার মনে হয় না সেটাও সম্ভব না। তার ফ্যামিলিও আছে, তার ফ্যামিলির তাকে তার ছেলে তার পরিবারের মানুষরা তাকে সলা পরামর্শ দিয়েছেন যে আপনি কোনোভাবে এখন বাংলাদেশে যাওয়ার কথা ভাববেন না। কারণ বাংলাদেশের পরিস্থিতি যতক্ষণ একটা নির্বাচিত সরকার হয়ে আসছে, কারণ ওখানে খালেদা যেহেতু জেল খেটেছেন, ইনি তো ওনাকেও জেল খাটিয়েছেন, তো উনিও তো জেল খাটতে পারেন, যেতেই পারেন যে হ্যাঁ আমি জেনে বুঝেই জেল খাটতে যাচ্ছি। সেটা একটা নির্বাচিত সরকার না আসা পর্যন্ত যাওয়ার কোনো চান্স নেই। তো শেখ হাসিনা যে কালকে আসবে, এই সব কথাগুলো এখন হাওয়াতে উঠছে, আকাশে বাতাসে, এটা এখন বাস্তবে রূপান্তরিত হওয়ার জায়গা আমি অন্তত দেখতে পাচ্ছি না বাস্তবে। আচ্ছা, এই জায়গা থেকে আপনি বলছিলেন যে শেখ হাসিনার যেহেতু ভারতের আশ্রয় রয়েছে, সেই জন্য একটা ভারতের সঙ্গে বাংলাদেশের একটা গরম সম্পর্ক, এটা খুবই উত্তপ্ত এখন সম্পর্ক, ভালো একেবারেই নয়। তো সম্প্রতি দেখা গেল ঈদে চিঠি চালাচালি হলো, তো তাহলে কি মনে হচ্ছে যে বরফ গলছে? ফর্মালিটি। আমরা গণতান্ত্রিক দেশে বাস করি, একটা ডেমোক্রেটিক কান্ট্রি। সেখানে মোদি মশাই শুধু বাংলাদেশকে কেন, যে কোনো দেশকে ঈদে একটা সহানুভূতি, একটা মানে কি বলবো, যে সহানুভূতি বলবো, যে একটা কি বলবো শুভেচ্ছা বার্তা পাঠানোর একটা হচ্ছে এটা নীতি, আমাদের দেশের নীতি। তো সেই হিসাবে উনি করেছেন, চিঠিটা পাঠিয়েছেন এবং তার চিঠিতে রিপ্লাই করেছেন মোহাম্মদ ইউনূস যে আমিও জানাই আমাদের ভারতবর্ষের সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা বার্তায় হেনাতেনা। তার মানেই যে মানে যে বরফ গলে গেল, এবং তার মানে যে গদগদ হয়ে কালকে উনি চলে আসবেন আর মোদি বাবু মোদি সাহেব আমাদের শেখ হাসিনাকে হস্তান্তর করে দেবেন, এটা ভাবার কোনো প্রশ্নই নেই। ঈদ একটা ধর্মীয় ব্যাপার, দুর্গাপূজা একটা ধর্মীয় ব্যাপার। এখানে একে অপরকে আমরা শত্রুকেও বন্ধুকেও সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাই, মানে লিখিত অলিখিতভাবে সবাইকে পাঠাই, রাজনৈতিক দেশকেও পাঠাই, যাদের সঙ্গে সম্পর্ক আছে স্ট্র্যাটেজিক পার্টনার তাদেরকে সবাইকে পাঠাই। তো এটার সাথে কোনো সম্পর্ক আসবে বলে আমার মনে হয় না। মানে এই সম্পর্কটা কি ভবিষ্যতেও কখনো মানে একটু ঠিক হওয়ারও কোনো চান্স রয়েছে, মানে অদূর ভবিষ্যতে? সেটা আমাদের বিদেশ মন্ত্রক MEA থেকে শুরু করে আমাদের মিলিটারি যে প্রধান, তিনিও বলেছেন যে যতক্ষণে বাংলাদেশে একটা নির্বাচিত সরকার গঠন না হচ্ছে, যতক্ষণ একটা নির্বাচিত সরকার না আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সাথে আমরা কোনো বাইলেটারাল সম্পর্কে যাব না। মানে কোনো দ্বিপাক্ষিক বিষয়ে কোনো নীতিতে কোনো কিছুতে আমরা আসবো না। মানে এই সরকারের সাথে আমরা কোনো দ্বিপাক্ষিক নীতিতে আমরা মানে লাস্টে গিয়ে একটা কোনো ডিসিশন আমরা সিদ্ধান্ত আসতে পারবো না। যতক্ষণ একটা নির্বাচন হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হওয়ার পর যে সরকার আসবে তাদের সাথে অবশ্যই সেটা ভবিষ্যৎ দিকে থাকি যে নির্বাচনটা আদৌ হবে কিনা সেটা দেখো আগে, কত বছর পর হবে সেটা দেখো, ততদিন পর্যন্ত তার মানে ভারতের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বিষয়ে কোনো লেনদেন আস্তে আস্তে কিন্তু আরো বন্ধ হবে। কিন্তু নতুন করে কিছু শুরু হবে বলে মানে আশার আলো দেখে বাংলাদেশের বা তোমার মানে আমরা বাঙালিরা যে বাংলাদেশের সাথে আর সম্পর্ক নতুন করে হবেই না। আরে ডিপোর্ট চলছে কি হারে দেখো, ফোর্সলি ডিপোর্ট চলছে, এবং বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে তো মোদী আমাদের বিদেশ মন্ত্রককে, রিজন যে আপনারা জোর করে এত লোককে পাঠিয়ে দিচ্ছেন কেন? আরে এত লোক পাওয়া যাচ্ছে বাংলাদেশে যারা ইলিগাল ইমিগ্রেন্ট, আমেরিকা ছাড়ছে না, আমেরিকা লস অ্যাঞ্জেলেস এত মানুষের মানে দাঙ্গা ফাঙ্গা রাইটস হয়ে যাচ্ছে। যখন একটা ঘটনা ইলিগাল ইমিগ্রেন্টদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেই ঘটনা নিয়ে এলেতে কি হচ্ছে দেখো, আমেরিকার এলেতে লস অ্যাঞ্জেলেস আমেরিকার একটা প্রধান বৃহত্তম রাজ্য, একটা স্টেটস, একটা ইউনাইটেড স্টেটসের মধ্যে একটা বৃহত্তম রাজ্য, সেই রাজ্যের কি হচ্ছে? তো তোমাদের দেশে পাঠাচ্ছে, সব দেশে পাঠাচ্ছে একে অপরকে, তো আমাদের দেশে যারা ইলিগালভাবে আছে তাদেরকে পাঠাবো না? এটা কি উনি বলছেন যে সেটা নোটিশ করে চিহ্নিত করে পাঠাতে? ভাই এত পরিমাণ বেরোচ্ছে, ভোরে ভোরে পাঠ দিতে আমি দেখছি। বাংলা চ্যানেল দেখো না, মেইনস্ট্রিম চ্যানেল থেকে শুরু করে তুমি তোমার চ্যানেল দেখো না, তুমি প্রত্যেকদিন
প্রত্যেকটা দিন প্রত্যেক দিন আমাদের খবর যায় তাহলে যে প্রত্যেকদিন 4টে 5টা 10টা 5টা 6টা কোনো করে। দিন দিচ্ছে 50টা। তাহলে এটা শুধু বাংলাতে, বাংলা, আসাম, ত্রিপুরা হ্যাঁ। থেকে শুরু করে তুমি দেখো না ইউপি থেকেও পাওয়া যাচ্ছে, কোথায় রাজস্থান থেকে পাওয়া, গুজরাট থেকে পাওয়া যাচ্ছে, হ্যাঁ। এত বাংলাদেশি। কারণ ভাবো তো লাখ লাখ বাংলাদেশি এখানে ইলিগালি ভাবে আছে এবং ফেক আধার কার্ড পাসপোর্ট বানিয়ে এখানে আছে। তো আমরা তাদেরকে রিপোর্ট করবো না? তো এই রিপোর্ট করতে প্রক্রিয়া যদি করে যে নোটিশ করে এক একজনকে চিহ্নিত করে যদি আমরা ওই ফর্মালিটি মেনটেন করে যদি পাঠানো হয় তাহলে আরও 2 বছর লেগে যাবে। সেটা আমার মনে হয় না আমাদের দেশের যারা বিদেশ নীতি যারা মানে মেনটেন করছেন তারা এটা মানবেন বলে মনে হয় না। আচ্ছা, এই যে মানে ইউনুস রয়েছেন সেই জায়গা থেকে এতখানি অরাজকতা আর সেই সুযোগ নিয়ে মানে সেই অবস্থাতে চাপে পড়ে সাধারণ মানুষ বা বিশেষত হিন্দুরা, সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারিত হয়ে এদেশে চলে আসেন। মানে ওখানে তো এই অরাজকতা চলবেই, তাহলে ভারতের ওপর কি চাপ তাহলে আরও বাড়তে পারে? না, আমার এখনো জানা নেই যে অত্যাচারিত হয়ে ওখানকার হিন্দুরা এখানে চলে আসে, সেরকম লিস্ট বা সেরকম অফিসিয়াল লিস্ট কিন্তু আমরা পাইনি। হ্যাঁ, তারা এলওসিতে বা মানে সীমান্ত বর্ডারে তারা হয়তো কোনো জায়গায় রিফিউজি হিসাবে টেন্ট খাটিয়ে আছেন, সেটা কিছু কিছু জায়গায় জানা গেছে। বা কিছু কিছু রিফিউজি কোনো আশ্রয় বা কোনো মানে ইসকন থেকে শুরু করে বিভিন্ন যারা হিন্দু যেগুলো যে আশ্রমগুলো হয় আপনার কি সেখানে মনে আছে। হয় ইউনুস কিন্তু সরকারের কটা হিন্দু যে এখানে শাসন- চলে এসছে, যে ইন্ডিয়াতে চলেছে এবং ইন্ডিয়া বলেছে হ্যাঁ তোমরা হিন্দু বলে আমরা চলে আসো, সেটাও কিন্তু না, সেটা তো নয়। ভারতের ওপর চাপ বাড়বে কিনা, ইউনুসের শাসন থাকাকালীন ভারতের ওপর আরো চাপ বাড়বে কিনা? কি বিষয় বাড়বে? এই যে ওখান থেকে অনুপ্রবেশকারীরা বারংবার ঢুকে পড়ছে এবং সেটা আরো বাড়বে ধরা কিনা? পড়ছে মারও খাচ্ছে, জেলেও যাচ্ছে, আবার ডিপোর্টও করে দিচ্ছে। রিসেন্টলি আমাদের বিএসএফকে তো হাইজেক করে নিয়ে গেছিলো, কিডন্যাপ করেছিল। আমরা তো বলছি যে হাইজেক করে নিয়ে গেছে, তারপর তো ফ্ল্যাগ অপারেশনের মাধ্যমে তাকে আবার ফিরিয়ে নিয়ে আসা হয়েছে। তো তারাও তো আমাদের বিএসএফকে ধরে নিয়ে চলে যাচ্ছে। এটা তো সীমান্তে হতে পারে। দেখো এমন এমন বিষয় সীমান্ত আছে না বাংলাদেশের সাথে আমাদের, যে একটা গ্রামের মাঝখানে চলে গেছে। হ্যাঁ, গ্রামের ওপারে বউ, গ্রামের ওপারে বউ বাড়ি, শ্বশুর বাড়ি, গ্রামের ওপারে বাপের বাড়ি, গ্রামের ওপরে আমার বাবা, আমি এখানে থাকি। হ্যাঁ, মানে মাঝ রাস্তায় জমির উপর দিয়ে একটা জমির এপার ওপার কাটাতার এভাবে চলে চলে গেছে। গেছে, হ্যাঁ। তো এতগুলো সম্পর্ক সেভাবে তো আছে না, মানে সম্পর্ক এটাই ইন্ডিয়া চাইছে যে এটাকে একটা তার কাটা দিয়ে হ্যাঁ, মানে একটা border লাইন অঞ্চলটাও মার্কিং ঠিক করতে, নয়, হ্যাঁ। যাতে এই অনুপ্রবেশকারী ঘটনাগুলো ঘটে যায়। আজকে তুমি বলো না, আজকে আমরা বলছি এটা কি কেন্দ্রীয় সরকারের দোষ না? আমি তো মানবো যে কেন্দ্রীয় সরকারের পুরোপুরি এখানে ফেলিওর। আমার দেশ তো ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ তো রাজ্য সমান মাত্র। এখানে মুখ্যমন্ত্রী বা আমরা যদি পুলিশকে এখানে দোষ দিই তো লাভ নেই। বর্ডারে সিকিউরিটি অফিসাররা কি করছে? BSF এর দায়িত্বে বিএসএফের দায়িত্ব। ব্যাপারটা। আর বিএসএফটা কার আন্ডারে আছে? কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় আন্ডারে। সরকার। কেন্দ্রীয় সরকার যদি সেই নীতিগুলো কঠোর না করে, কেন্দ্রীয় সরকার যদি সুরক্ষা বল না বাড়িয়ে ভালোভাবে যদি স্ট্রংলি সেটা মেনটেন না করে, সেখানে আমার রাজ্য কি করবে? আর প্রত্যেক রাজ্যেতে কিছু কলুষিত ব্যক্তি আছে যারা চাইবে যে ওখান থেকে আসুক, ভোটার কার্ড পাসপোর্ট বানাবো, ফ্রিতে লেবার দেবো, ফ্রিতে ইয়ে করবো, আর কিছু টাকা কামাবো। ব্ল্যাকমেলার বা ক্রিমিনাল তো প্রত্যেক রাজ্যেই আছে। আমাদের রাজ্যে আরও বেশি থাকবে, কারণ আমাদের রাজ্য লাগোয়া পশ্চিমবঙ্গের অনেকটা জুড়ে সীমান্ত বর্ডার। তাহলে তারা তো করবেই। তো সেই কালো ব্যক্তিগুলো যারা ক্রিমিনাল তারা করছে এটা। আর সেটা আটকাবার জন্য সবচেয়ে বেশি স্ট্রং কার হওয়া উচিত? বিএসএফের। আজকে তুমি আমাকে বলো তো, যে আমি তো বলবো পশ্চিমবঙ্গ সরকার খুব ভালো কাজ করছে, কারণ এই যে বাংলাদেশিগুলো পশ্চিমবঙ্গে ধরপাকড় চলছে, কারা ধরছে? পুলিশ। বিএসএফ তো আর রাজ্যের মধ্যে ঢুকে আর বাংলাদেশে ধরছে না, ধরছে তো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের পুলিশ। তাহলে আজকে যে রাজনীতি চলছে, যেটা মমতার দোষ, কেউ বলছে মোদির দোষ, আমি তো বলবো মোদি সাহেব দোষ। আমাদেরকে ব্যক্তিগত জিজ্ঞাসা করে মোদি সাহেবের দোষ। কারণ বিএসএফ মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রী তো বলে দেননি যে তোমরা বাংলাদেশ থেকে লোক নিয়ে আমাকে ভোটে যেতাও, হ্যাঁ। তাহলে উনি এত করে জিততেন না। বাংলাদেশ থেকে লোক আনিয়ে যদি আমাকে মমতা ব্যানার্জিকে জেতানোর কথা থাকতো, তাহলে এত ভোটে উনি জিততেন না। তাহলে তো মার্জিন থাকতো, 200-500 ভোটে জিততেন, তাহলে লাখ লাখ ভোটে জিততেন না তো, বা এত পার্সেন্টেজে জিততেন না। তাহলে আগে দোষটা কিন্তু কেন্দ্রীয় সরকারের, যে আমার বর্ডার সীমান্তে যদি আমার জোর না থাকে, মমতা ব্যানার্জির পক্ষে সম্ভব না যে সীমান্তে মানে পুলিশকে পাঠিয়ে আগলে রাখা, যে ঢোকো না ভাই, বা অনুপ্রবেশকে আটকানো। এটা কি মমতা ব্যানার্জি পারবেন? বা ওনার অন্তরে কি পড়ে? এটা ওনার আন্ডারে কি পড়ে কন্ট্রোলে? একদমই। উনি কি কন্ট্রোল করতে পারবেন? উনি চাইলেও পারবেন না যদি বিএসএফ ঠিকঠাক কাজ না করে। আর বিএসএফকে দোষ দেবো না, এখানে কিছু বিএসএফও তো পরবর্তীকালে দেখা গেছে যে তারা করাপ্টেড আছেন, সিস্টেমের সাথে করাপশন হয়েছে কিছু ঠিকই। মানে কম, কিন্তু তাদের সাথে যোগাযোগ রয়েছে কালো বাজার। তারা যোগাযোগ হয়ে সে টাকা ইনকাম করছে। সেখানে না মমতা ব্যানার্জির দোষ আছে, না মমতা পুলিশের দোষ আছে। কিন্তু আজকে এই যে প্রচুর বাংলাদেশিগুলো আজকে গুজরাট বলো, পশ্চিমবঙ্গ বলো বা আসাম বলো, তাদেরকে খুঁজে বার করছে কারা? পুলিশ।
একদমই বাংলার পুলিশ তারা তো হ্যাঁ। বিএসএফ বা সিআরপিএফ এসে তো ভেতর তো গিয়ে বার করছে না, পাঠিয়ে তো আমরা পাঠাচ্ছি। তাহলে পুলিশ ভালো কাজ করছে বলবো এখানে। এখানে সীমান্ত বলে যারা আছে বিএসএফ, বর্ডার সিকিউরিটি ফোর্স, তাদেরকে স্ট্রং হতে হবে। তাদেরকে যদি না হয় পরিমাণে বাড়াতে হবে। আর সেটা স্টেট নিতে হবে কেন্দ্রীয় সরকার। এখানে কেন্দ্রীয় সরকারের পুরোপুরি দোষ, 100% হচ্ছে মোদী সরকারের দোষ। এখানে কেন্দ্রীয় সরকারের দোষ যে তারা সীমান্তে কড়া পাহারা দিতে ব্যর্থ হচ্ছে। একদম ওরা পাহাড় দিতে ব্যর্থ। ফিরবো পরের প্রসঙ্গে, যেমনটা আমরা বলছিলাম যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনা প্রধান, তার সঙ্গে কিন্তু সম্প্রতি একটা ঘনিষ্ঠতার ছবি দেখা গেল মোহাম্মদ ইউনূসের। সস্ত্রীক তিনি গেলেন মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করতে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? এটা একটা দেখো, এটা এটা আমাদের এখানে হয়নি, আমাদের এখানে তো হয়। আমাদের এখানে যখন কোনো কিছু বড় ইস্যু আসে বা বড় জাতীয় উৎসব হয় বা কোনো উৎসবে দেখা যায় নাকি, আমরাও দেখি। এই যে মানে এটা আমাদের ঈদ আমাদের নিয়েই তো সিম্পল, হচ্ছে, আজকে তাই। দিলীপ ঘোষ মহাশয় বিয়ে করলেন, হ্যাঁ, তারপরে সেখানে কি তিনি মমতা দেখা ব্যানার্জি করলেন বসে মমতা ব্যানার্জি। বিয়ে হয়নি? হ্যাঁ, তাহলে দুজন তো দুজনে একদম পুরো বিপরীত। বিপরীত, হ্যাঁ। ইনি পূর্বে তো উনি পশ্চিমে, ইনি উত্তর তো উনি দক্ষিণে। দেখা তো হলো, ওটা ওনার দেশীয় বিষয়। তার মানে যে জল ঘুলে গেছে, তার মানে যে কালকে মোহাম্মদ ইউনূস যা বলবেন ওয়াকারুজ্জামান সব মেনে নেবেন, এটা ভুল কথা। একটা ঈদ, একটা মহোৎসব, ওখানকার উপলক্ষে- দেশীয় একটা উৎসব, দেশীয় একটা কালচার, মুসলিম বেশি, তো সেই দেশে ঈদ উৎসব পালন হচ্ছে। সেখানে প্রধান সেনাপতি, দেশের প্রধান সেনাপতি, দেশের চিফের প্রধান উপদেষ্টা, তারা দেখা করে একটু ঈদের একটু আলাপ আলোচনা করবেন, শুভেচ্ছা বার্তা বিনিময় করবেন। সেটা কি মানে সেটাকে এভাবে দেখা, মানে সব কিছুতেই আমাদের দেখবেন মেন স্ট্রিম মিডিয়াগুলো সব ঝাঁপিয়ে ওঠে। তাহলে কি বরফ গলে গেল, তাহলে কি এক হয়ে গেল? তা না, এটা হচ্ছে একটা মহোৎসব। ঈদ একটা মহোৎসব, তাদের একটা মানে একটা এটা একটা রাজনৈতিক একটা আমরা যেমন রাজনৈতিক সৌজন্যবোধ বলি বিভিন্ন রাজনৈতিক দলের সাথে। আজকে কি মোদির সাথে রাহুল গান্ধী যতই বলুন মানবদার আজকেও তো, দেখা কি হয়নি? অল পার্টি মিটিংয়ে দেখা করলো না? আজকেও অভিষেকের আজকে সঙ্গে ওয়াসিদুল মোদির দেখা- সিদ্দিকী, হ্যাঁ। অল ইন্ডিয়া পার্টি মুসলিম পার্টির যে চেয়ারম্যান, যে মেন হেড, তিনি কি আজকে দেশের ডেলিগেশনে গেলেন না? তার মানে কি ওনার পার্টি কি বিজেপির সাথে এক হয়ে গেল? তো এগুলো সব বিতিকিচ্ছির ব্যাপার। এগুলো সব যারা কথা বলছে এগুলো সব বিতিকিচ্ছির ব্যাপার। এগুলো বেসলেস, এগুলো কোনো মানে হয় না। তার মানে মানে সম্পর্ক একেবারে একদমই তাই। মানে শুভেচ্ছা শুধুমাত্রই ঈদকে কেন্দ্র করে মানে ওই দেখা সাক্ষাৎটা হয়েছিল, একদম এমনটাই একদম আপনি বলছেন। মানে এখানে এর বাইরে যাওয়া মানে যেগুলো সেনাবাহিনী- যারা বলছে তারা হ্যাঁ। টিআরপি বাড়ানোর জন্য কথাগুলো বলছে। আমি মনে করি ব্যক্তিগত মতামত যে কালকে যদি কোনো কিছু মানে কোনো সিদ্ধান্তের যদি বৈপরীত্য আসে, কালকে কিন্তু তারা নিজেদের মানে যে মানে নিজেদের যে ব্যাপার তারা কিন্তু প্রকাশ করবেন, কালকে আলাদা হয়ে যাবে। আচ্ছা, এবার যদি নির্বাচন হয় বাংলাদেশে, সেক্ষেত্রে কোন কোন ইস্যুগুলো প্রধান হয়ে উঠতে পারে বাংলাদেশের ক্ষেত্রে? আইন শৃঙ্খলা, যে পার্টি আসুক তাকে বলবে সে আইন শৃঙ্খলা, চাকরি নেই, ঠিক আছে, পড়াশুনো নেই। তো এই শিক্ষা, বিজনেস, প্রতিরক্ষা খাত তারা বাড়াতে চেষ্টা করবে। আর্থিক দিকটা মেন। আজকে বস্ত্র শিল্পগুলো বসে গেছে, সমস্ত শিল্প বসে গেছে। বিভিন্ন দেশে আমাদের ট্রান্সশিপমেন্ট বন্ধ হয়ে গেছে, কার্গো শিপ বন্ধ করে দিয়েছে। তো সেগুলো চাইবেন যে প্রত্যেক দেশের সাথে বা চিকিৎসা ব্যবস্থা, এগুলো তো চাওয়া উচিত। সেটা তাদের আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে আমি আর কি বলতে পারি। চিকিৎসা ব্যবস্থা তো বাংলাদেশের মানে এতটাই পিছিয়ে পড়া যে মানে তাদেরকে এই সময় বর্ডার যখন বন্ধ বা ভিসা দেওয়া হচ্ছে না, সেই সময়ও ভারতে আসতে হচ্ছে নানান রকম লুকিয়ে চুরিয়ে অন্যরকম পথ অবলম্বন করে, বা চীনে যেতে হচ্ছে চিকিৎসার জন্য। সে বিষয়টাও আমাদের সামনে আসে। পরের আমার যে প্রশ্নটা থাকবে যে বাংলাদেশে যে ছাত্র আন্দোলনকে ঘিরে এত বড় একটা আন্দোলন হলো এবং জুলাই বিপ্লব, একটা পুরো সরকার পড়ে গেল। এইবার যদি নির্বাচন হয়, সেই নির্বাচনে ছাত্রদের কি ভূমিকা থাকতে পারে বলে আপনার মনে হয়? প্রচুর ভূমিকা থাকতে পারে, কারণ বাংলাদেশের ছাত্ররা আজীবন কিন্তু মিসগাইডেড হয়েছে, মিসডাইরেক্টেড হয়েছে। আমি বাংলাদেশের যদি ছাত্র সংগঠন যারা আছেন তাদেরকে একটা কথাই মানে ছোট মুখে বড় কথা একটু জ্ঞান দিতে পারি যে তোমরা নিজের দেশটাকে ভাবো, পাকিস্তান হতে দিও না। পাকিস্তানের ছাত্র সংগঠন বলে কোনো সংগঠন নেই, কিন্তু আমরা বাংলাতে এখনো সেই রাজনীতি দেখেছি যে ছাত্ররা অনেক সময় অনেক জায়গাতে বড় ভূমিকা পালন করেছেন, যেটা পাকিস্তানে নেই, আফগানিস্তানে নেই, অনেক দেশে নেই। শ্রীলঙ্কাতেও কিন্তু এরকম কু হয়েছে, কিন্তু সেখানে কিন্তু ছাত্ররা করেনি। বাংলাদেশে যে কুটা ছাত্ররা করেছে। তা এই কুতে আর বারবার যোগ না দিয়ে আমার মনে হয় যে একটা রাজনৈতিক সচেতনতা নিয়ে আসা এবং একটা উদ্দেশ্য করে যে বাংলাদেশকে আবার কী করে সোনার বাংলাদেশ গড়ে তুলবে সেই দিকে ভাবা, যে কে আসল আর কে সত্যি দেশের ভালো চায় আর কে ভালো চায় না।
এটা যদি এখন বাংলাদেশের যারা ছাত্র, কারণ ওরা তো বেশিরভাগই মানে আন্দোলন করতে ব্যস্ত থাকে, চাকরি বাকরি করার মানসিকতা খুব কম ওনাদের। মানে বাংলাদেশের ছাত্র চাকরি বাকরি করবো, একটা কিছু বড় ডাক্তার হবো, বড় ইঞ্জিনিয়ার হবো বা বড় শিল্পপতি হবো, এটা কিন্তু ওনাদের ধারণা কম। ওনারা ভাবে যে আমরা কীভাবে আন্দোলন হবো, আন্দোলন করে কীভাবে নাম খাওয়াবো, ছাত্র আন্দোলন করবো, এই আন্দোলন, এই পার্টি করছি ওই পার্টি করছি, সবসময় রাস্তাঘাটে কীভাবে আন্দোলন করবো, এইসব ছেড়ে দিতে হবে। রাস্তাঘাট, ধর্মঘট এগুলো থেকে বেরিয়ে এসে একটা নতুন প্রজন্মকে, বাংলাদেশের যেমন আমাদের মোদী সাহেব পাকিস্তানের ইয়াং লোকদেরকে বলেছিলেন না যে তোমরা নতুন করে ভাবো, চিন্তা ভাবনা করো পড়াশোনার দিকে, তেমনি তাদেরকে এটা বলবো যে তারা কেরিয়ার নিয়ে ভাবুক, তারা শিক্ষা নিয়ে ভাবুক, মানুষের চিকিৎসা নিয়ে, গঠনমূলক যারা নীতি নিয়ে আসবে তাদেরকেই ভোটটা দিক, ইউজড না হয়ে যায়। কারণ বাংলাদেশের ছাত্ররা আজীবন বাংলাদেশের রাজনীতিতে ইউজড হয়েছে, একদম। সেটা অ্যাভয়েড করা উচিত। এখানেও কিন্তু মানে আপনি যে বললেন খুব ইম্পর্টেন্ট একটা কথা বললেন যে ইউজড হয়েছে, এখানে যে মানে জুলাই বিপ্লব যেটা হলো সেখানেও Simple. আলটিমেটলি ইউজডই হলো Simple. না, কারণ দেখা আজ যাচ্ছে কোটা ছাত্র কোথায়, যে আন্দোলন- কোটা নিয়ে আন্দোলন একদমই করলো, সেটা সেই কোথায় কোটা গেল? ভিত্তিক আলোচনা কে করছে? একদম। সেই বিচার ব্যবস্থার আলোচনা কে করছে? সেই চাকরি নিয়ে আলোচনা কে করছে? কেয়ারটেকার গভর্নমেন্ট যে এসে একবারও কোটা নিয়ে কোনো কোনো কথাই সুনির্দিষ্ট নেই তো, কোনো একদম। নীতি মানে কি অ্যানাউন্স করেছে, ঘোষণা করেছেন? করেননি তো, তো লাভটা কি হলো? তার তো পিছনেই তারা হাসিনার ওই মানে শেখ হাসিনা অধ্যত্ত, শেখ হাসিনা করাপ্টেড, এটা নিয়েই চলে গেল। এটা নিয়ে কিন্তু চলবে, যেটা হ্যাঁ। গঠনমূলক নীতি মানে ছিল, তারাই রক্ত ঝরালো, তারাই শুরু করলো, তারা কিন্তু- একটা ধ্বংসাত্মক নীতির দ্বারা, ধ্বংসাত্মক কিছু মানুষের দ্বারা, ধ্বংসাত্মক Used হলো। রাজনৈতিক ব্যাপারে এই ধ্বংসাত্মকভাবে ইউজড হয়েছে। মানে যেখানে একদম মাথায় বসে আছে Constructive আমেরিকার কাজে- মতন দেশ। কনস্ট্রাকটিভ কাজে কোনো লাগেনি। একদম। এরপরে যে প্রশ্নটা আসে যে বাংলাদেশে এখন যে ল অ্যান্ড অর্ডার যে সিচুয়েশনটা রয়েছে, একেবারে অরাজক অবস্থা, সেই জায়গায় দাঁড়িয়ে এপ্রিল মাসে কতখানি সম্ভব এই অবস্থাতে, অশান্তিপূর্ণ অবস্থাতে কতখানি সম্ভব একটা নির্বাচন পরিচালনা করা? খুবই চাপ। কিছু মানুষ পুলিশে এখন ফিরে এসছেন কাজে, কিন্তু যেদিকে আবার এগোচ্ছে, এই যে নির্বাচনটা যে জোর করে নেওয়া হচ্ছে, যেটা কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু চাইছে না। একদম। এরপর যে কেয়ারটেকার গভর্নমেন্টকে নিয়ে আসা হলো যে কারণে, আবার সেই কেয়ারটেকার গভর্নমেন্টকে ফেলার জন্য সেই সেম কারণে আবার আন্দোলন হবে। মানে উদ্দেশ্য একটাই, আন্দোলন। এই আন্দোলন হবে, এরা আবার রাস্তায় নামবে, মাঠে নামবে, ঠিক আছে, আবার বিশৃঙ্খলা শুরু হবে, আইন শৃঙ্খলার অবনতি হবে। আমি তো এটাই বারবার বলছিলাম যে আইন শৃঙ্খলা কিন্তু বাংলাদেশের এখন আরও অধঃপতনের দিকে এগোবে, আর এটা কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্ট কিন্তু ইচ্ছে করেই করবে। কারণ মিলিটারি তো, সেনাবাহিনী বলে যে আমাদের দেশের মধ্যে কাজ নয়, আমাদের কাজ হচ্ছে বর্ডারে কাজ। আমরা দেশের মধ্যে আর কতদিন থাকবো? তাহলে বর্ডার সুরক্ষা কী হবে? দেশের বর্ডার সুরক্ষা কী হবে? আমি তো সব সেনাবাহিনীকে আমি দেশের মধ্যে যদি রেখে দিই, তাহলে আমার দেশের বাইরে যারা যে বিদেশের যারা লাইন অফ কন্ট্রোল আছে বাংলাদেশের সাথে, তারা কীভাবে লড়াই করবে? সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আইন শৃঙ্খলা কিন্তু চরমভাবে খারাপ হবে এবং প্রচুর মানুষ কিন্তু মারা যাবে যদি ঠিকঠাকভাবে এখনও হাতে না নেয়। আর আমার তো মনে হচ্ছে এখন মানে যেভাবে মানে কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথম দিকে এসে কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করছিলেন, এখন ওনারও চাইবে না কন্ট্রোল থেকে আউট হয়ে যায়। কেন বলো তো? ট্রিক্স। কারণ যত দেখবেন কেয়ারটেকার গভর্নমেন্ট যত দেখবে যে আরও মার কাটারি শুরু হচ্ছে, বিশৃঙ্খলা শুরু হচ্ছে, মাঠে বাজারে সব কিছু শুরু হচ্ছে, উনি বলবেন দাঁড়াও, আরও 1 বছর কিন্তু লাগবে, বাংলাদেশের অবস্থা কিন্তু ঠিক না। এতে ওদেরই সুবিধা হয়ে যাবে। এবার ক্রিয়েটেড, নির্বাচন পিছাতে। ম্যান মেড ক্রিয়েটেড পলিটিক্যাল স্ট্র্যাটেজিক রাইট শুরু হবে, স্ট্র্যাটেজিকভাবে আবার মারামারি শুরু হবে, কাটারি শুরু হবে। এই ক্ষেত্রে ছাত্রদেরকে, অন্যান্য রাজনৈতিক যে দলগুলো আছে তাদেরকে যথেষ্ট সাবধান হতে হবে, সচেতন যথেষ্ট হতে হবে। সাবধানতার অবলম্বন করতে হবে, যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে। আর তারা যদি পা পিছকে ফেলে, এটা বুঝতে হবে যে আমি যদি আমার যে নির্বাচনটা করার জন্য যদি আবার মার কাটারি বা অশৃঙ্খল পরিস্থিতি বা মানে কেউ দাঙ্গার পরিস্থিতি বা মার এইসব খুন জখম, এইসব রাজহানি, এইসব যদি সন্ত্রাস শুরু করি, তাহলে কিন্তু কেয়ারটেকার গভর্নমেন্টের 19 আবার কিন্তু সুযোগ পেয়ে যাবে। তিনি কিন্তু আবার বলবেন এখন কিন্তু বাংলাদেশ ইজ নট রেডি ফর ইলেকশন। ওকে, উই নিড মোর টাইম টু ডু দ্য ফর্মুলেশন অফ মেকিং ইট। ঠিক আছে। একদমই। এর সঙ্গে সঙ্গে আজকের এপিসোড আমরা এখানেই শেষ করব। বাংলাদেশে কি পরিস্থিতি হতে চলেছে বা নির্বাচন হবে কি হবে না সেদিকে আমাদের নজর থাকবে। এরকমই জিও পলিটিক্স নিয়ে এবং ভারত এবং গোটা বিশ্বের রাজনীতি নিয়ে নানান রকম অ্যানালিসিস শুনতে
আপনাদেরকে দেখতে হবে বৈঠকে বিপ্লব।